বিকেজি অডিও স্টোরিজ নিবেদিত বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ গল্পের আড্ডায় আমরা শুনব লেখক ধ্রুবজ্যোতি চৌধুরীর লেখা ভৌতিক গল্প শয়তানের জাগরণ। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, ধ্রুবজ্যোতি চৌধুরীর শয়তানের জাগরণ। বহু বছর হয়ে গেল, কিন্তু ঘটনাটা এখনো স্মৃতিপটে পরিষ্কার হয়ে ফুটে আছে। সেই ভয়ঙ্কর দিনটির কথা যখনই মনে পড়ে তখনই আতঙ্কে শিউরে উঠি। এত বছর পরে আজও সেই আতঙ্কের হাত থেকে মুক্তি পাইনি, বোধহয় কোনোদিন পাবও না। অথচ ঘটনাটা এমনই যে কেউ সেটা বিশ্বাস করতেই চায় না, ভাবে আমার বোধহয় ভুল বকার অভ্যেস আছে। কি করে তাদেরকে বোঝাই যে ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি? একজন সাক্ষীও ছিল, কিন্তু সে আর ইহজগতে নেই। আমি তখন ছিলাম সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। কিছুদিন আগেই প্রতিবেশী দেশের সঙ্গে এক দফা জোর লড়াই হয়ে গেছে। সেই লড়াইয়ে আমাদের অপ্রস্তুত সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করতে হয়েছে। তাই লড়াই শেষ হওয়ার পরই আমাদের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ব্যবস্থা হলো, আর আমাকে পাঠানো হলো সীমান্তের এক সামরিক ঘাঁটিতে। ঝড়ের ঠিক পরেই যেমন প্রকৃতি শান্ত হয়ে যায়, তেমনি লড়াইয়ের উত্তেজনার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও তখন হয়ে পড়েছিল খুবই নিরুত্তাপ, একঘেয়ে। রুটিন বাঁধা কাজকর্মের পর বাকি সময়টা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া, গল্পগুজব করে আর তাস খেলেই কাটিয়ে দিতাম। বিশেষত তাস খেলাটা খুবই চলত। আমি যে ব্যারাকটায় থাকতাম সেটা ছিল বেশ বড়সড়, দোতলা, ঠিক ইংরেজি এই অক্ষরের মতো। আশেপাশে কিছুটা দূরে দূরে আরও অনেকগুলো ব্যারাক। ব্যারাকগুলোর সামনে ও পেছনে অনেকখানি ফাঁকা মাঠ, সেখানে আমাদের ড্রিল, প্যারেড, খেলাধুলা এসব হতো। আমাদের তাসের আসর বসতো একতলার ঠিক মধ্যিখানে একটা বড় ঘরে, যাকে আমরা বলতাম ক্লাব ঘর। এই তাসের আসরে সবচাইতে পাকা খেলোয়াড় ছিল আমাদের ব্যারাকের মাইকেল জন। তাসের যে কোনো রকম খেলাই হোক না কেন, শেষ পর্যন্ত দেখা যেত সেই জিতেছে। আমাদের ব্যারাকের সব তাসুরে তো বটেই, অন্যান্য ব্যারাক থেকে যারা খেলতে আসতো তারাও যে যার পকেট ফাঁকা করেই ফিরত। প্রথম প্রথম কেউ কিছু মনে করেনি, হাসি ঠাট্টা করেই ব্যাপারটা উড়িয়ে দিয়েছে। কিন্তু যতই দিন যেতে লাগলো ততই জনের জেতার বহর বেড়ে চলতে লাগলো। ওর অবিশ্বাস্য তাসের হাত আর ভাগ্য নিয়ে শুরু হয়ে গেল ফিসফাস চাপা গুঞ্জন। একজন তো আবার ওর সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আমাদের জানালো জনের ভাবগতিক মোটেই সুবিধের নয়। বেহিসেবি খরচ করাটা নাকি ওর মজ্জাগত অভ্যেস, আর সব সময় নাকি ও ধার দেনায় ডুবে থাকে। এসব জানা সত্ত্বেও কিন্তু জনের আড্ডা মারা বা তাসের আসর বসানো বন্ধ হলো না। তার কারণ জনের চেহারায় আর বাহ্যিক আচার ব্যবহারে এমন একটা অমোঘ আকর্ষণ আর সম্মোহনী শক্তি ছিল যে ওকে চট করে কেউ এড়িয়ে যেতে পারত না। মজার মজার গল্প বলে, গান করে মজলিস জমাতেও জন ছিল সিদ্ধহস্ত। তবে আস্তে আস্তে কিন্তু ওর ওপর সকলের মোহ কেটে যেতে লাগলো। অনেকেই নিশ্চিতভাবে বুঝতে পারল যে তাস ভাজবার সময় ও বিলি করার সময় জন হাতের কায়দায় কিছু তাস সরিয়ে ফেলে। আমাদের মধ্যে কয়েকজন তককে তককে রইল জনকে হাতে নাতে ধরার জন্য। ঘটনাটা যেদিন ঘটল সেদিনটা ছিল রবিবার। সবে শীত পড়তে শুরু করেছে, বেলা ছোট হয়ে এসেছে। সেদিন আমাদের ব্যারাকের মাঠে সারাদিন ধরে খেলাধুলোর আয়োজন করা হয়েছিল। সব অনুষ্ঠান যখন শেষ হলো তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। জন একদল বন্ধুবান্ধব নিয়ে সকাল থেকেই ক্লাব ঘরে তাসের আসর জমিয়ে বসেছে। আমার কয়েকজন বন্ধুবান্ধব এসেছিল, তাদের এগিয়ে দিতে গিয়ে গল্প করতে করতে আমিও বেশ খানিকটা চলে গিয়েছিলাম। যখন ফিরে এলাম তখন অন্ধকার নেমে এসেছে ভালোভাবে। আমাদের ব্যারাকের মাঠ একদম ফাঁকা হয়ে গিয়েছে।
গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম ক্লাব ঘরের বাইরে একটা জানলার সামনে দীর্ঘদেহী একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার সারা শরীর কালো পোশাকে ঢাকা, মাথাটা একটু ঝুঁকিয়ে কান পেতে ক্লাব ঘরের কথাবার্তা এক মনে শুনছিল সে। লোকটা আমার সহকর্মীদের মধ্যে কেউ নয়, উপরন্তু ওই রকম পোশাক পরা অত দীর্ঘদেহী লোক আমাদের বা আশেপাশের ব্যারাকে কোথাও দেখেছি বলে মনে হলো না। ওর হাবভাব দেখে বেশ একটু খটকা লাগলো আমার। কোনো সৈনিক ছাউনির একেবারে ভেতরে এরকম একজন অচেনা লোক থাকাটা মোটেই নিরাপদ নয়। বিপদের আভাস পেয়ে মনটা চঞ্চল হয়ে উঠল। ইতিমধ্যে ক্লাব ঘরে খুব চড়া গলায় তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল। একাধিক লোক একসঙ্গে চেঁচাচ্ছিল। তাদের মধ্যে জনের গলায় শোনা যাচ্ছিল বেশি। সে যেন খুব উত্তেজিতভাবে কি একটা কথার প্রতিবাদ করে চলেছে। আরও কয়েক পা এগিয়ে যেতেই ক্যাপ্টেন মাথুরের কণ্ঠ কানে এলো। সে খুব রাগতভাবে বলছে, দেখো জন, বেশি চেঁচিও না। অনেক দিন ধরেই আমাদের সন্দেহ হচ্ছিল যে তুমি তাস হাত সাফাই করো। আজ একেবারে হাতে নাতে ধরেছি। এখনই তাস দেবার সময় তুমি কোড়ে আঙুল দিয়ে প্যাকেটের তলার দিক থেকে তাস টেনেছ, স্বচক্ষে দেখেছি। সবার হাতের তাস গোনো। তোমার কাছে একটা তাস নিশ্চয়ই বেশি পাওয়া যাবে। শিগগির তাস দেখাও। জন অবশ্য অত কাঁচা ছেলে নয়। সে প্রাণপণে প্রতিবাদ করতে লাগলো, কিন্তু দেখা গেল মাথুরকেই সবাই সমর্থন করছে। তারা সবাই চাইছে যে জনের হাতের তাস পরীক্ষা করে দেখা হোক। হঠাৎ সকলের মিলিত কণ্ঠস্বর ছাপিয়ে জনের গলা শোনা গেল। যে ভয়ঙ্কর শপথ সে করল তা লিখতে এখনও আমার কলম কেঁপে যাচ্ছে। সে বলে উঠল, শোনো সবাই, আমি মোটেই তাস চুরি করিনি। যে কোনো শপথ আমি করতে পারি। যদি আমি তাস সরিয়ে থাকি তাহলে এখনই যেন অন্ধকারের রাজা, নরকের প্রভু শয়তান এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে চলে যায়। জনের মুখ থেকে এই কথাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজি ঘটে গেল। চমকে উঠে দেখলাম দীর্ঘদেহী লোকটা এক লাফে খোলা জানলা দিয়ে ক্লাব ঘরের ভেতরে ঢুকে গেল। ভেসে এলো জনের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। তারপরে একটা ঘড় ঘড় আওয়াজ। কয়েক সেকেন্ড মাত্র। আবার সেই দীর্ঘদেহী লোকটা এক লাফে জানলা দিয়ে বেরিয়ে এলো। বিস্ফারিত চোখে দেখলাম তার কাঁধে ঝুলন্ত অবস্থায় জন ছটফট করছে। আমি তখনও কিছুটা দূরে ছিলাম। তাড়াতাড়ি পা ফেলে ওদের কাছে গিয়ে পৌঁছবার আগেই লোকটা এক দৌড়ে ব্যারাক বাড়িটার কোণ ফিরে আমার চোখের আড়ালে চলে গেল। একবার, এক পলকের জন্য ওদের দুজনের মুখটা দৃষ্টিগোচর হয়েছিল। দেখেছিলাম জনের মুখ একদম ফ্যাকাশে। এক অসহ্য যন্ত্রণায় আর আতঙ্কে ওর দুই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আর দীর্ঘদেহী লোকটার দুই জ্বলন্ত চোখের তীব্র দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে চরম হিংস্রতা আর নিষ্ঠুরতা। কয়েক মুহূর্তের জন্য কি একটা অজানা ভয় আমার সারা শরীর অবশ হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওদের ধরবো বলে দৌড়লাম, কিন্তু ব্যারাকের বাঁক ঘুরে দেখলাম কেউ কোথাও নেই। চারদিক ফাঁকা, নির্জন। আবার দৌড়ে ফিরে এলাম সামনের দিকে। গেটের প্রহরীকে চেঁচিয়ে ডেকে জিজ্ঞেস করলাম কেউ এইমাত্র বেরিয়ে গিয়েছে কিনা। সে জানালো না। অগত্যা উদ্ভ্রান্তের মতো ক্লাব ঘরে ফিরে গেলাম। ভিতরে যে দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম যে জনকে মাত্র কয়েক সেকেন্ড আগে দীর্ঘদেহী অচেনা লোকটার কাঁধে ছটফট করতে দেখেছি, সে সশরীরে ঘরের একটা ইজি চেয়ারে চিত হয়ে পড়ে আছে। ভাগ্যক্রমে ক্লাবে সেই সময় আমাদের এক ডাক্তার বন্ধু ছিল। সে পরীক্ষা করে জানালো জন মারা গিয়েছে। হতবুদ্ধি হয়ে একটা চেয়ারে বসে পড়লাম।
চোখের সামনে তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দুলছে। ঘরের ভেতরে কত লোকের চিৎকার চেঁচামেচি যেন কানে যাচ্ছিল না। একটু ধাতস্থ হওয়ার পর ঘরে কি ঘটেছে শুনতে চাইলাম। সবাই একসঙ্গে যা বলল তার সারমর্ম করলে দাঁড়ায়, জন যথারীতি তাস বিলি করার সময় ব্যাগ থেকে তাস সাফাই করেছিল। ক্যাপ্টেন মাথুর সেটা দেখতে পেয়ে জনকে চ্যালেঞ্জ করেছিল। তাই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়, যেটা আমি ঘরের বাইরে থেকেই শুনেছি একটু আগে। এই সময় জন হঠাৎ ওই ভয়ঙ্কর কথাগুলো বলে ওঠে। সঙ্গে সঙ্গেই নাকি বাইরের জানলা দিয়ে একটা দমকা হাওয়া ঘরে ঢুকে টেবিলের তাসগুলোকে উড়িয়ে দেয়। আর জন আর তো চিৎকার করে চেয়ারে ঢলে পড়ে। একটুখানি ছটফট করে তার দেহ স্থির হয়ে যায়। সব শোনার পর আমার মুখ দিয়ে আর কথা সরল না। ভাবলাম, তাহলে একটু আগে আমি কি দেখেছি, আর কেনই বা দেখেছি? যা দেখেছি তা অন্য কাউকে কি বলা যায়? অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত আশেপাশে যারা ছিল তাদের আমার দেখা ঘটনাটা বলতে গেলাম। ফল হলো বিপরীত। তারা বিশ্বাস তো করলই না, উল্টে ভাবল হঠাৎ প্রচণ্ড শক খেয়ে আমার মাথা বোধহয় গোলমাল হয়ে গেছে। আমাকে সুস্থ করার জন্যই তখন আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ল। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যে আমারও সন্দেহ হতে থাকলো, তাহলে কি সবটাই আমার চোখের আর মনের ভুল? আমার অন্তরঙ্গ বন্ধু ক্যাপ্টেন ভার্গব কখন একসময় কাছে এসে দাঁড়িয়েছে টের পাইনি। ক্লাব ঘরের ঠিক ওপরের কামরাটাতেই থাকতো ও। শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল বলে সারাদিন ভার্গব ওপর থেকে নামেনি। আমার কথা শুনে উদ্ভ্রান্তের মতো সে জিজ্ঞেস করলো, চৌধুরী, তুমি দেখেছ? জনের জন্য যে অপেক্ষা করছিল তাকে দেখতে পেয়েছো তাহলে? ভার্গবের কথা শুনে এই চরম বিভ্রান্তির মধ্যে যেন সকলে কুল খুঁজে পেলাম। যাক, তাহলে আমি পাগল হয়ে যাইনি, ভুলও দেখিনি। ভার্গব দোতলার ঘরের জানলাতেই বসেছিল। রহস্যময় দীর্ঘদেহীকে সেও ভালোভাবেই লক্ষ্য করেছে। কোনো এক অদৃশ্য শক্তির বিচিত্র খেয়ালে আমরা দুজনই ক্ষণিকের জন্য অতি প্রাকৃত কিছু একটা দেখতে পেয়েছি। তার ফলে যে অভিজ্ঞতা আমাদের হয়েছিল তার অভিশাপ থেকে সারা জীবনেও মুক্তি পেলাম না। আমাদের দুজনের মুখে হুবহু একই ঘটনার বর্ণনা শুনে ব্যারাকের অন্যান্য লোকেরা প্রথমে একটু থমকে গিয়েছিল, কেউ কেউ ভয়ও পেয়েছিল, কিন্তু বেশিরভাগ সহকর্মী আমাদের পাগল আর মিথ্যেবাদী বলে বিদ্রূপ করেছিল। যাই হোক, এরপর থেকে ব্যারাকের তাস খেলা একেবারে বন্ধ হয়ে গেল। ওই দিনের ঘটনা নিয়ে কেউ খোলাখুলিভাবে আলোচনাও করত না, তবে চাপা গুঞ্জন তল্লাটের সব কটা ব্যারাকেই চলত। আমাকে আর ভার্গবকেও সবাই যেন এড়িয়ে যেতে লাগলো। ভার্গব অবশ্য এর অল্প কয়েকদিন পরেই এক জীব দুর্ঘটনায় মারা যায়, কিন্তু আমি এখনো বেঁচে আছি আর সেদিনে দুঃসহ স্মৃতির বোঝা বয়ে চলেছি। এখনও মাঝে মাঝে সেই ভয়াবহ দৃশ্যটি স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায় আর আতঙ্কে হিম হয়ে উঠে বসে বিনিদ্র রজনী কাটাই। আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।